সুধী দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আসন সমীকরণ পডকাস্ট। আজকে আমাদের সাথে বিশ্লেষক হিসাবে উপস্থিত আছেন তিনজন: রাজীব আহমেদ, সমকালের সিনিয়র রিপোর্টার; এতেশামুল হক, পলিটিক্যাল অ্যানালিস্ট এবং আইনজীবী, উনি যুক্তরাষ্ট্র থেকে জয়েন করেছেন; এবং জ্যোতি রহমান, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, উনি অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন। আপনারা জানেন, আমাদের এই প্রোগ্রামে আমরা প্রতিদিন এবং প্রতিটি সেশনে আমরা বিভিন্ন জেলার প্রতিটা আসন নিয়ে আমরা অ্যানালাইসিস করি এবং আমরা মাঠের খবরাখবর পর্যালোচনা করি, হিস্টোরিক ডাটা ট্রেন্ড অ্যানালাইসিস করি, এবং তারপরে আমরা ইন্ডিভিজুয়ালি একজন একটা প্রেডিক্ট করি যে কে জিতবে। তো আমরা এই সেশনে খুলনার যে 6টি আসন আছে সেই আসনগুলি নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আমি প্রথমেই শুরু করছি খুলনা 1 আসন। খুলনা 1 আসন যদি আমরা দেখি, খুলনা 1 আসন বটিয়াঘাটা উপজেলা, দাক্কপ উপজেলা নিয়ে গঠিত। এখানে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কারণ এটার প্রায় 55% সংখ্যালঘু ভোটার, সনাতন হিন্দু ধর্মাবলম্বী, এবং এই একটা আসন যেখানে জামাত একমাত্র ক্যান্ডিডেট, সংখ্যালঘু ক্যান্ডিডেট নমিনেট করেছে, এবং বিএনপি এখানে আগেও দুবারই নির্বাচন করেছে, এবং করে লাস্ট দুবার আর কি 30 থেকে 35% ভোট পেয়েছে। কিন্তু এখানে সবসময় আওয়ামী লীগ বিপুল ভোটে এবং বেশ সিগনিফিকেন্ট ভোটে জয়লাভ করে আসছে। এবং যেটা বলছিলাম যে এখানে একটা সিপিবি, যেটা নর্মালি সিপিবিরও এটা একটা আসন যেখানে তারা কিছুটা হলেও ভোট পায়। 12% ভোট পেয়েছিল 2001 সালে। যদিও হিস্টোরিক্যালি এই আসনে জামাতের ভোট খুব কম, 96 সালে হাইয়েস্ট 2% ভোট পেয়েছিল। তো এই আসনে জামাত যে মাইনরিটি ক্যান্ডিডেট দিল, এটা কি কোনো ইম্প্যাক্ট ফেলবে? রাজীব, আপনি কি মনে করছেন? এই আসনে আমার যেটা ধারণা, এই আসনে ফাইট হবে সিপিবি এবং বিএনপির মধ্যে, অল্প একটু ফাইট হবে এবং বিএনপি আসন ইজিলি জিতবে। এই আসনের একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে এই আসনে কখনোই 73 সাল থেকে আজ পর্যন্ত কখনোই মুসলমান কেউ এমপি হয়নি। এখানে সবসময় এমপি হন যিনি মাইনরিটি কমিউনিটি থেকে আসেন, কমিউনিটির বাইরে কেউ হইতে পারেন না। তো এইসব হিসাব করে জামায়াত হিন্দু একজন প্রার্থীকে দিয়েছে, কিন্তু এতে কোনো কাজ হবে বলে আমি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তো জামাত তৃতীয় হওয়ার সম্ভাবনা বেশি। রাজীব, একটু শর্টলি একটু জিজ্ঞেস করি, শেখ হাসিনা এখান থেকে জিতছিলেন না 96 সালে, বাট পরে ছেড়ে দিচ্ছেন এবং হিন্দু ক্যান্ডিডেট হয়েছেন নাকি? পরে ছেড়ে দিয়েছেন নারায়ণ চন্দ্র চন্দ্র। তো শেখ হাসিনার হিসাবটা তো ভিন্ন কথা, উনি তো পার্টি সুপ্রিমো, ছেড়ে দিবেন সবাই জানে। আচ্ছা, তো এখানে আওয়ামী লীগের বিদ্রোহী একবার এমপি হয়েছেন নারায়ণ চন্দ্র চন্দ্র। মানে আওয়ামী লীগ যে সববার জিতছে তা না, আওয়ামী লীগের বাইরেও জিতছে, কিন্তু উনিও মাইনরিটি। যাই হোক, তো আমার কাছে মনে হচ্ছে যে এই আসনে ফাইট হবে, মানে ফাইট হবে না ঠিক, কারোর সঙ্গে কারো কোনো ফাইট হবে না। সিপিবি দ্বিতীয় স্থানে থাকতে পারে, জামাত তৃতীয় স্থানে থাকতে পারে, এবং বিএনপি বড় বিজয় পাবে। মানে এবার একটু আমি অবাক হচ্ছে, আমার কাছে ধারণা ছিল যে বিএনপি অ্যাটলিস্ট এই আসনে একজন মাইনরিটি ক্যান্ডিডেট সিলেক্ট করবে, তাহলে আসলে কোনো সন্দেহই থাকতো না। তো এনিওয়ে, তো তারপর ওই আমির রেজা খান জয়ী হবেন। আচ্ছা আচ্ছা, এতেশাম। হ্যাঁ, আমির রেজা খান এখানে বেশ কয়েকবার আগেও ইলেকশন করেছিলেন, তো উনি মোটামুটি পোড় খাওয়া প্রার্থী। এই কৃষ্ণ নন্দীকে জামাত নমিনেশন দিয়ে অবশ্যই ভালো কাজ করেছে যে একজন মাইনরিটি ক্যান্ডিডেট জামাত থেকে দাঁড়িয়েছে। এটা ওনাদেরকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল, ওনাদের যারা বন্ধুরা, যে আপনারা মাইনরিটি ক্যান্ডিডেট আনেন। তো হয়তো বা মাইনরিটি ক্যান্ডিডেট একটু থামাচ্ছি। জামাত যে প্রার্থী দিয়েছে সেই প্রার্থী কিন্তু এই এলাকারও না, বাইরে থেকে আউটসোর্সিং করা হয়েছে, চুপনগর থেকে এসেছেন উনি, খুলনা পার্ক থেকে। সুতরাং এলাকার কমিউনিটির ভিতরে হলেও হয়তো বা কিছু ভোট উনি ওনার কমিউনিটির পেতেন, কিন্তু যেহেতু উনি বাইরের, সেই কারণে সম্ভাবনা আর অনেক কম। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ রাজীব ভাই, আপনি 100% কারেক্ট। তো আমি এখানে বিএনপিকে আগে রাখবো। ওকে, জ্যোতি, কুইকলি, আমার মনে হয় ভেরি ইজি এইবার এটা প্রেডিক্ট করা আর কি। কুইকলি বিএনপি। ওকে, আচ্ছা, তাহলে আমি খালি আরেকটা জিনিস, আমি ডেফিনেটলি বিএনপি। হ্যাঁ, ওকে। তো আমার মনে হয় যে আমারও মনে হয়েছে আসলে এতেশামের মতো যে
হয়তো জামাত ইজ মাচ দে হ্যাভ টেকেন দিস অপরচুনিটি একটু সিম্বলিক ওয়েতে যে তারা এটা মাইনরিটিকে তারা কনসিডার করছে। তো তারপরেও আমার ধারণা, যেহেতু রাজীবও বললো যে উনি বাইরের ক্যান্ডিডেট, ওরকম প্রিপারেশনে আমারও টাইম হয়তো পাইনি, যদিও এখানে 50% বেশি হিন্দু ভোট আছে, তারপরে আমিও আসলে আপনাদের সাথে একমত যে এখানেও আমি বিএনপিকে এগিয়ে রাখছি। তো সিপিবি হয়তো অর্গানাইজেশনালি এত স্ট্রং হলে হয়তো ফাইট করতে পারতো, হয়তো কিছু ভোট পাবে। সিপিবির একজন প্রার্থী আছে যিনি মাইনরিটি কমিউনিটি থেকে এসেছে। তো বাট মানে সবকিছু চিন্তা করে আমারও মনে হচ্ছে যে এখানে বিএনপি খুব সহজেই জিতবে। তো আমরা এই খুলনা 2-এ যাই। আমরা যদি খুলনা 2-এ যাই, খুলনা সিটি কর্পোরেশনের 16 থেকে 31 নম্বর ওয়ার্ড, এখানে বিএনপির খুব স্ট্রং একজন হেভিওয়েট ক্যান্ডিডেট নজরুল ইসলাম মঞ্জু আছেন। উনি এর আগেও নির্বাচিত হয়েছিলেন 2008 সালে এবং 50% ভোট পেয়ে, এবং জামাতের ক্যান্ডিডেট শেখ জাহাঙ্গীর হোসেন বেলাল, উনি মহানগর শাখার সাধারণ সম্পাদক, এবং উনি অবশ্য সিটি কর্পোরেশনের কাউন্সিলরও ছিলেন নির্বাচিত। জামাতের এই আসনে ভোট ছিল, বাট কখনো 10%-এর বেশি ভোট ছিল না। তবে জেনারেলি আমরা দেখেছি যে শহরগুলিতে জামাতের ভোট কিন্তু একটু কম্পারেটিভলি গ্রাম থেকে বেশি সুইং করছে, মানে বেশি, যদি সার্চ বলি, বেশি সার্চ করছে। তো রাজীব, কি মনে হয় এখানে কি ভালো ফাইট হবে নাকি একটু একতরফা ফাইটই হবে? ধন্যবাদ। এই আসনটা যদি বিএনপি নজরুল ইসলাম মঞ্জু ভাই না থাকতো, তাহলে এই আসনটা জামাত থেকে আমি দিতাম। কিন্তু নজরুল ইসলাম মঞ্জু হচ্ছেন আসলে জননেতা, যা বলতে যা বোঝায়, আমরা যেমন বুঝি যে জননেতা, উনি হচ্ছে ম্যাক্সিমাম লিডার। তো জামাত ভালো ভোট পাবে, এবার 35 to 40% মতো ভোট পেতে পারে, কিন্তু এই আসন জিতবেন মঞ্জু ভাই, কারণ উনি খুবই পপুলার লিডার। উনি দীর্ঘদিন পার্টিতে ছিলেন না, ধানের শীষের জন্য না, ইন্ডিভিজুয়াল কারণে জিতবে না ধানের শীষ প্লাস ব্যক্তি। যদি উনি দীর্ঘদিন পর্যন্ত পার্টিতে ছিলেন না, উনি তো পার্টি থেকে কাইন্ড অফ এক্সপেল ছিলেন, তো নির্বাচনে ওনার এই পপুলারিটির কারণে তো ওনাকে ফিরিয়ে এনে নমিনেশন দেওয়া হয়েছে। তো ওনার কিন্তু এখনো পার্টিতে কোনো পদ নাই, শুধুমাত্র উনি কর্মী। উনি আগে সাংগঠনিক সম্পাদক ছিলেন, মহানগরের সভাপতি ছিলেন, জেলার সেক্রেটারি ছিলেন, ওনার অনেকগুলো পদ ছিল, দীর্ঘ লেগেছি আছে, ওনার সংগ্রামের ইতিহাস আছে। তো ওনার কারণে এখানে আসলে জামাত প্রতিদ্বন্দ্বিতা আসলে মানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। উনি অন্য জিনিস, জনপ্রিয়, খুবই জনপ্রিয়। ওকে, এতে শাম। খুলনা 2-এ বিএনপির প্রার্থী ছিল 90s-এ শেখ রাজ্জাক আলী। উনি তখনকার সংসদের স্পিকার ছিলেন, অত্যন্ত সম্মানিত মানুষ। তো এখানে হ্যাঁ, রাজীব ভাই যেটা বললেন, নজরুল ইসলাম মঞ্জুর এখন আলাদা রকম একটা প্রোফাইল আছে। উনি 2008-এ সবকিছুর মধ্যেও জিতেছিলেন, খুব ভালো মতো জিতেছিলেন। আবার পরে পার্টি থেকে এক্সপেল হয়েছেন, এখন পার্টিতে ফেরত আসছেন, এবং আপনার কি খেয়াল আছে এক্সপেল কেন হলো? আপনার খেয়াল আছে? বিএনপি লিডারশিপকে ক্রিটিসাইজ করার জন্য, যে ওনারা ভুল ডিসিশন নিয়েছেন। আচ্ছা, ওকে, আচ্ছা, বাট আপনি তো পেইড করছেন এখানে মঞ্জু সাহেব জিতবে? ও জি, ওকে, ফাইন। তাহলে আপনার প্রেডিকশন আর রাজীব প্রেডিকশন দুজনই হচ্ছে বিএনপি। আর জ্যোতি আপনি বলেন। জ্যোতি মনে হয় আমার কথা শুনতে পাচ্ছে না, বাট আমি ব্যক্তিগতভাবে বিএনপি। হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যালো, আমিও বিএনপি। ইনি মঞ্জু সাহেব 2008-এ 50% ভোট পেয়েছেন, কাজেই অবশ্যই উনি এবার জিতবেন, বিএনপি। ওকে, আমিও আপনাদের সাথে তিনজনের সাথে একমত, কারণ মানে মাচ মোর ওনার ব্যক্তি ইমেজ এত স্ট্রং যে আসলে ওনার জন্য হারা ডিফিকাল্ট হবে। তো আমিও আপনাদের সাথে তাহলে একমত হয়ে এটা আমরা সবাই মিলে পেইড করছি যে এটা বিএনপি জিতবে। তো খুলনা 1 এবং খুলনা 2 আমরা সবাই পেইড করছি বিএনপি জিতবে। আমরা যদি এখন আসি খুলনা 3-এর ফাইলটা বোধহয় মিসিং না, একদম শেষে। আচ্ছা, সরি, খুলনা, আচ্ছা সরি, খুলনা 3। আচ্ছা, হ্যাঁ, খুলনা সিটি কর্পোরেশনের 1 থেকে 15 নম্বর ওয়ার্ড এবং দিঘিলিয়া উপজেলার একাংশ,
এইখানে এটা শ্রমিক অধ্যুষিত এলাকা, এখানেও আওয়ামী লীগ আর বিএনপি পালা করে জিতেছে। এই আসনেও বিএনপির ভোট কখনো 10% বেশি ছিল না। তো রাজীব, এই আসনে কি এবার প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে হয়? এটা তো শহরের আসন, সিটি কর্পোরেশনের আসন। ধন্যবাদ। এই আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। নজরুল ইসলাম মঞ্জুর যেমন খুবই পজিটিভ ভাবমূর্তি আছে, বিএনপির এই জায়গাটার উল্টা সমস্যা। তার কারণ আপনি দেখবেন গত 5 আগস্ট পরে এই এলাকায় কমপক্ষে, এই অঞ্চলটা শিল্প এলাকায় কমপক্ষে 18টা খুন হয়েছে। কমপক্ষে, আমি এটা কমপক্ষে বলছি। সব হচ্ছে আধিপত্য বিস্তার কেন্দ্রিক, এইটা দখল ওইটা দখল কেন্দ্রিক। এটা একটা ভয়াবহ এলাকায় পরিণত হয়েছে, লাইক রাউজান। তো মানুষ, আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা তীব্র বিরক্ত, মানে হতাশ, বিরক্ত, মানে যে কি চলতেছে জায়গায়। এর জন্য কি তারা বিএনপি নেতৃত্বকে দায়ী করছে, লোকাল নেতৃত্বকে দায়ী করছেন নাকি? অবশ্যই, এই এই কারণ তারা দেখতে পাচ্ছে কে মারা যাচ্ছে আর কে মারছে, দুই পক্ষই তো সবার পরিচিত। তো ওইখানে কিন্তু খুব বেশি গ্রুপিং নাই। যিনি রকিবুল ইসলাম বকুল, উনি খুবই স্ট্রং ক্যান্ডিডেট বিএনপির। এই যে উনি বেশি স্ট্রং, এটা একটা সমস্যা। আচ্ছা, উনি আপনি তাহলে উনি প্রে করবেন নাকি? উনি এত বেশি স্ট্রং যে ওনার বিরুদ্ধে পার্টিতে কোনো ভয়েস নাই, এটা একটা সমস্যা। ওইখানে আর কেউ নমিনেশনও চায় না, এরকম সমস্যা। তো এবারের ইলেকশনে এখানে কিছু একটা ঘটে দিতে পারে ন্যাশনাল সুইং এর কারণে। আপনি কি তাহলে কি এবার বিএনপি তারপরেও করবেন নাকি উপরে সব দিক থেকে কিছু উপরে সব দিকে মনে হচ্ছে যে বিএনপি নির্বাচনে প্রচুর এগিয়ে। আমি আমার কলিগদের সঙ্গে কথা বলেছি, তারাও বলতেছে যে লোকজন সবই উপরে সবাই এগিয়ে, কিন্তু মানুষের সঙ্গে নিচু স্বরে কথা বললে সবাই বলে যে না, এই যে 17-18টা খুন হয়েছে বা জাতি হয়েছে, এর একটা বিহিত দরকার, এদের না। ওকে, তো আচ্ছা, তো আমি এই কারণে পরিস্থিতি বাস্তব যা দেখা যাচ্ছে তার বিপরীতে আমি যাচ্ছি। আমি গিয়ে এখন বলতেছি জামাত জিতবে। ওকে, ফাইন। এতেশাম, রাজীব ভাইয়ের অ্যানালাইসিসটা বেশ ইন্টারেস্টিং ছিল। এখানে যে রকিবুল ইসলাম, উনি বিএনপির এই ইলেকশনে অনেকজন ক্যান্ডিডেট আছেন যারা ছাত্র দল থেকে উঠে আসছেন। তো উনি ওইরকম একজন ক্যান্ডিডেট। উনি শুরু করেছিলেন এই ফজলুল হক মুসলিম হল থেকে, তারপর ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দলের সেক্রেটারি ছিলেন, পাবলিসিটি সেক্রেটারি, ডাকসুতে ইলেকশন করেছেন। তারপর 2023 থেকে ওনাকে মনে হয় সেন্ট্রাল কমিটির জায়গা দেওয়া হয়েছে। যদিও প্রচন্ড ছাত্র বিষয়ক সম্পাদক। হ্যাঁ, এক্স্যাক্টলি, ছাত্র বিষয়ক সম্পাদক, যেটা আপনারা জানেন বেশ সিগনিফিকেন্ট একটা পোস্ট। উনার উপর অবশ্যই একটু বিরক্তি আছে, মানে দল চালাতে হলে যে সবাইকে নিয়ে চালাতে হয়, এটাতে উনি সম্ভবত একটু পিছিয়ে আছেন। কিন্তু যেহেতু উনি স্ট্রং ক্যান্ডিডেট, এই একটু সমস্যা হলেও আমি ওনাকে আগে রাখবো এখানে, বিএনপি কে। ওকে, আপনি তাহলে বিএনপি কে এগিয়ে রাখছেন এই আসনে। জ্যোতি, দিস ইজ এ টাফ ওয়ান। আপনার ওই চয়েসটা কি আজকে আছে যে আপনার একটা সিট ইয়ে করা যায়, অ্যাবস্টেইন করা যায়? হ্যাঁ, একটা জেলায় ম্যাক্সিমাম একটা আপনি মানে নো কমেন্ট করতে পারেন। আমি বোধহয় এটাতে অ্যাবস্টেইন করব। তার কারণ হচ্ছে যে আপনার দুই পক্ষে দুজনেই, এতেশাম এবং রাজীব দুজনেই খুবই ভালো যুক্তি, মানে দুজনের কথা বলেছেন। আর ইয়ে থেকে আর কি আপনার মানে রাকিব সাহেব খুবই স্ট্রং ক্যান্ডিডেট। জামাতের 10%-এর সাথে যদি আরো আমি 35%ও যোগ করি, দ্যাট স্টিল গেটস টু 45%। রেবেল ক্যান্ডিডেট নাই, কিন্তু অন দি আদার হ্যান্ড এখানে প্রচুর খুন খারাপি হয়েছে, এবং সেগুলি মানে খালি লোকাল লেভেলে না, এগুলি আপনার ন্যাশনাল লেভেলে নিউজ এসছে এরকম। মানে আমি আজকের জন্য প্রিপেয়ার করার জন্য যখন আমি হোমওয়ার্ক করতেছিলাম তখন দেখলাম যে এরকম যে আসলে যখন এই খুন খারাপির কথাটা মোটামুটি ওয়েল নোন। সো এখানে আপনার সেই অ্যান্টি ইনকামবেন্সি যদি বলি, তাহলে পরে আপনার এখানে রকিব সাহেবকেই ইনকামবেন্ট মনে করা হচ্ছে এবং সেটার এগেইনস্টে একটা ব্যাকলেশ হতেই পারে। কিন্তু জামাতের স্টার্টিং পয়েন্ট তো 10%-এর কম, মানে 10% থেকে আপনাকে অনেক দূর যেতে হবে, বলা মুশকিল। সবকিছু চিন্তা করে আমি আপাতত এটা বোধহয় অ্যাবস্টেইন করছি। ওকে, আপনি তাহলে এখানে নো কমেন্ট রাখছেন। আমি এখানে মনে করছি যে আসলে যেহেতু এটা শহরের সিট এবং একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে নর্মালি শহরে হয়তো একটু যারা প্রফেশনাল কমিউনিটি বলি বা
একটু ইয়াং কমিউনিটি, তারা একটু জামাতের দিকেই একটু ঝুঁকেছে। তো আমি ওই রেসপেক্ট, এবং যেহেতু একটা অ্যান্টি ইনকামেন্সি পার্সপেক্টিভ যদি বলি, লোকাল খুন খারাপি, আমিও এখানে মনে করছি খুব টাফ ফাইট হবে। বাট আমি এই জায়গায় রাজীবের সাথে একমত হচ্ছি যে এই আসনে হয়তো জামাত জিতবে। তো আমরা তাহলে খুলনা 3-এ আমিও আসলে ফাহিম, আমিও আপনার সাথে আমিও আসলে লেটস টেক আ রিস্ক, জামাতকে এগিয়ে দিলাম। ওকে, তাহলে আপনি মানে তাহলে কমেন্ট দিচ্ছেন, তাহলে আপনি এখানে জামাতকে এগিয়ে রাখছেন? জামাতকে এগিয়ে রাখছি। ওকে, তাহলে আমরা 3 জন জামাতকে এগিয়ে রাখছি, এক্ষেত্রে এতেশাম বিএনপিকে এগিয়ে রাখছে। বাট অফকোর্স ইট উইল বি ভেরি টাফ ফাইট, নো ডাউট। আমরা খুলনা 4-এ চলে যাচ্ছি এখন। খুলনা 4-এ দিঘালিয়া উপজেলা, রূপসা উপজেলা, তেরোখাদা উপজেলা, এখানেও একজন হেভিওয়েট প্রার্থী আছেন, এসকে আজিজুল বাড়ি, বিএনপির সেন্ট্রাল লিডার, এবং এম সাখাওয়াত হোসেন, উনি জামাতের প্রার্থী না, উনি জামাতের একজন জোটসঙ্গীর প্রার্থী। তো এই ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু বিএনপি 2001 সালে জিতেছিল, এবং বেশিরভাগ সময় এখানে আওয়ামী লীগ জিতে, এবং উনি যথেষ্ট শক্তিশালী সেন্ট্রাল লিডার একজন, আজিজুল বাড়ি। তো এই আসনটা রাজীব কি মনে হয়, এটা কি মোটামুটি জামাতেরও প্রার্থী নাই নিজের, এটা কি কিছু এখানে কোনো লড়াই, এখানে কোনো লড়াই হবে না, একচিটে হেলাল ভাই আমরা এগিয়ে যাই দ্রুত এই আসনটা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আপনি এখানে খুব ইজিলি পেইড করে ফেললেন। এতেশাম? জি, আজিজুল বাড়ি হেলাল ছাত্র দলের ফর্মার প্রেসিডেন্ট, প্রচন্ড জেল খাটা আন্দোলন করা মানুষ, উনি এখানে ইজিলি জিতে আসবেন। ওকে, জ্যোতি? সেফ বিএনপি, বলার কিছু নাই, বিএনপি। আচ্ছা, যদিও বিএনপি পেইড করছেন, আমিও এই ক্ষেত্রে আসলে মানে ভেরি স্ট্রং বিএনপি ক্যান্ডিডেট, এবং জামাতেরও কোনো ক্যান্ডিডেট এখানে ডাইরেক্টলি নেই, তো জোট সঙ্গী আছেন, বাট আমিও এখানে খুব ইজিলি মানে কনফিডেন্টলি বিএনপিকে পেইড করছি। আমরা 4 জনই খুলনা 4-এ বিএনপিকে পেইড করছি। আমরা যদি খুলনা 5-এ চলে আসি, এটা বোঝা যাচ্ছে যে এটা একটা অলমোস্ট হেভিওয়েট ফাইট হবে। এখানে বিএনপির মোহাম্মদ আলী আসগর এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, দুজনই মূল প্রতিদ্বন্দ্বী। মানে এখানে আসলে 2001 সালে যে গোলাম পারওয়ার জোটের প্রার্থী হিসাবে উনি নির্বাচনে জিতেছিলেন, এবং 2008-এ 41% ভোট পেয়েছিলেন এবং দ্বিতীয় হন। বাট বিএনপির যে আলী আসগর, উনি যথেষ্ট শক্তিশালী এবং পরিচিত নেতা, এবং সেন্টারি খুব ইনফ্লুয়েন্সিয়াল, এবং বাট এই আসনে সবচেয়ে বড় ফ্যাক্টর মনে হয় হবে যে লক্ষাধিক ভোটার হিন্দু সম্প্রদায়ের, এবং এই দুই ক্যান্ডিডেটই কিন্তু এই হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে কাজ করছেন। রাজীব আহমেদ, আপনি বলেন প্রথমে। ফার্স্ট অফ অল, যিনি আলেসগর লবি সাহেব তো 2001-এর বাই ইলেকশন এমপি হয়েছিলেন খুলনা থেকে, উনি এই আসনের না। তো উনি দীর্ঘদিন 111-এর পরে রাজনীতিতে কই ছিলেন এক কথা আল্লাহ ভালো জানেন। উনি তারপরে রিজাইন করে চলে গেছিলেন, তারপরে 5 আগস্টের পরে আবার রাজনীতিতে ফিরতেন। তারপরে উনি এই আসনে খুব একটা অ্যাক্টিভও ছিলেন না। নভেম্বর মাসে এসে উনি এই জায়গায় নমিনেশন পাইছেন। সেই তুলনায় মিয়া গোলাম পরোয়ার দীর্ঘদিন যাবতীয় এলাকায় কাজ করতেছে, তারপরে এতবার জেল খাটছে, সাবেক এমপি ছিল। এই ক্ষেত্রে গোলাম পারোয়ার যেহেতু এই জায়গায় 91 সাল থেকে ইলেকশন করতেছে, তার এই জায়গায় একটা নিজস্ব মেকানিজম আছে মাইনরিটি কমিউনিটিকে ধরার জন্য। উনি বহুদিন যাবত এখানে মাইনরিটি কমিউনিটির সময় উনি মানে মাইনরিটি কমিউনিটির বাইরে থাকলে জামাত না থাকে, আর মাইনরিটি কমিউনিটির ভিতরে ঢুকলে উনি হিন্দু হয়ে যায়। এটা তার বহু বছরের ট্যাকটিস। তো এই কারণে, এবং এখন উনি ন্যাশনাল লিডার, আগে আঞ্চলিক নেতা ছিলেন, এখন উনি ন্যাশনাল লিডার, হিন্দুদের মধ্যে তার বেশ জনপ্রিয়তা আছে। তো আমার হিসাব হচ্ছে যে এখানে উনি ইজিলি বের হয়ে যাবেন, যেহেতু ন্যাশনাল লিডার, হিন্দুদের মধ্যে জনপ্রিয়তা আছে, সাবেক এমপি, সাবেক ট্র্যাক রেকর্ড ভালো, ন্যাশনাল টিম, সব মিলে গোলাম পারভেজের জন্য খেলাটা ইজি। ওকে, আপনি গোলাম পারওয়ারকে এগিয়ে রাখছেন। এতেশাম? জি, তো আলী আসগর লবি বেশ কয়েক কারণে জানাশোনা, ভালো, বিখ্যাত মানুষ। ওনার আরেকটা পরিচয়, উনি হাওয়া ভবনের মালিক ছিলেন। হি ওন্ড দ্য অ্যাকচুয়াল বিল্ডিং। উনাকে 2001-এ খুলনা 2 থেকে ইলেকশন করেছিলেন, যেটা ছিলেন শেখ রাজ্জাক আলী সাহেবের সিট। তো রাজ্জাক আলী সাহেবকে সরানোর জন্য ওখানে খালেদা জিয়া নির্বাচন করেছিলেন, বা ইলেকশনে লবি সাহেবকে দেওয়া হলো, এবং শেখ রাজ্জাক আলীকে ইংল্যান্ডে হাই কমিশন হিসেবে পাঠিয়ে দেওয়া হলো। তো আপনি বুঝতে পারছেন কতটা মুভমেন্ট হয়েছিল এই লবি সাহেবের জন্য।
আবার 111 থেকে এখন পর্যন্ত উনি ছিলেন না, এবং এই 5ই অগস্টের পরে এসে আবার উনি সিটি নমিনেশন পেয়েছেন। তো আপনি বলতে পারেন ওনার উপর আগের কালের অলি আউলিয়াদের মতো এই বিশিষ্ট ঐশীবাহী বানিয়েছে। আমি এখানে পারওয়ার সাহেবকে আগে রাখবো এবং এটা জামাত জিতবে। ওকে, জ্যোতি। দেখেন, লবি সাহেবের লবি যতই ভালো হোক, ভোটারদের লবি বোধ হয় পারওয়ার সাহেবের দিকেই যাবে। আমি এখানে জামাতকে এগিয়ে তাহলে আপনার, আচ্ছা ঠিক আছে। আমিও আসলে মানে আপনার তিনজনের সাথে একমত। যথেষ্ট পরিমাণ আশীর্বাদ নিশ্চয়ই ওনার প্রতি ছিল। তারপরও আরেকটা জিনিস যেটা আমরা কিছু অ্যানালাইসিসে দেখেছি বা ফিল্ড লেভেলে কিছু খবর এসেছে যে লোকাল, যেহেতু উনি লোকাল ক্যান্ডিডেট, ওই অর্থে মানে অত স্ট্রং প্রেজেন্স তার ছিল না, এবং প্রচুর বিএনপির লোকাল লেভেলের কিছু চাঁদাবাজি বা এই ব্যাপারগুলিও আসলে ওনার রেসপন্সিবিলিটিতে চলে আসছে, যদি উনি সরাসরি ইনভলভ না। তো সেটার একটা কস্ট হয়তো আনফর্চুনেটলি ওনার উপরেও যেতে পারে। তো আমিও আপনাদের তিনজনের সাথে একমত যে এই আসনে যেহেতু অনেক কাজ করে, মানে অনেক ইনভেস্ট করেছে জামাত এই ক্ষেত্রে, মানে হিস্টোরিক্যালি তারা এখানে বেশ সবসময় বেশ অ্যাক্টিভ। তো এই ক্ষেত্রে আমি মনে হয় এটা জামাত খুব ইজিলি, এই আসনটা অ্যাটলিস্ট খুলনার খুব ডিফিকাল্ট হয়তো হবে না, যদিও ফাইট হবে বিকজ বিভিন্ন হাই প্রোফাইল ফাইট। আমরা চারজনই এই জায়গাটাতে আমরা এগিয়ে রাখলাম মিস্টার গোলাম পারওয়ারকে। আমরা যদি লাস্ট বোধহয় খুলনা 6, কয়রা উপজেলা ও পাইকগাছা উপজেলা, এখানে দুইজন প্রার্থী, বিএনপির মনিরুল হাসান বাপ্পি এবং জামাতের আবুল কালাম আজাদ। এই আসনে দুইবার 91 এবং 2001-এ কিন্তু জামাত জিতেছিল, এবং 2008-এ জোট ক্যান্ডিডেট হিসাবে, মানে 91-এ জামাত নিজে জিতেছিল মানে জোট ছাড়া, 2001-এ জোট হয়ে জিতেছিল, এবং 2008-এ কিন্তু জামাত এখানে 46% ভোট পায়। 96-এর পরে বিএনপি এখানে নির্বাচন করেনি, তখন 96-এ 10%-এর কম ভোট পেয়েছিল। তো এই আসনেও কি আসলে রাজীব আপনার মনে হয় যে মানে জামাত কম্পারেটিভলি ইজিলি জিতবে? এটা নির্ভর করবে আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে যাবে। এই আসনে বিএনপির ভোট 96-এ 91-এ 6-7% মধ্যে ছিল, তার মানে এই না এখন 6-7% আছে, এখন অনেক বেড়ে সেটা আমার ধারণা যে 25-30% চলে গেছে। এখন এই আসনটা তো বেসিক্যালি ডমিনেন্ট প্লেয়ার হচ্ছে আওয়ামী লীগ এবং জামাত। এখন আওয়ামী লীগের লোকজন কিভাবে এই নির্বাচনে পার্টিসিপেট করবে এটার উপর এটা নির্ভর করবে, এবং ওই এলাকায় আওয়ামী লীগের লোকজনের উপরে কিছু মানে উনি কিছু কি বলবো আর কি, কিছু সাপ্রেশনের শিকার তারা হয়েছে। এই কারণে লোকালি কিছু বিরক্তি আছে। এই একটা কারণে আমি ধরে রাখতেছি যে আসনটা জামাত পাবে। আচ্ছা, আপনিও আরেকটা এই বিষয় হচ্ছে যে খুলনা এই 6 আসনে সিগনিফিকেন্ট মাইনরিটি ভোট আছে, এবং জামাত যেটা হচ্ছে সারা দেশে যেমন তেমন তারা কিন্তু সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা এইসব বেল্টে হিন্দুদের সঙ্গে দীর্ঘ 30 বছর যাবতই একটা সম্পর্ক বজায় রাখে, কারণ তারা জানে যে আওয়ামী লীগের সঙ্গে এই জায়গায় ফাইট করতে হলে হিন্দুদের লাগবে। তারা অন্যান্য দেশের অন্যান্য জায়গায় হিন্দুদের সঙ্গে নতুন করে বন্ধুত্ব করলেও ওইসব জায়গায় পুরনো বন্ধুত্ব। আচ্ছা, ওকে, ঠিক আছে। এতশাম, রাজীব ভাই যেটা বললেন, নতুন বন্ধুত্ব চেয়ে পুরানো বন্ধুত্ব অনেক বেশি স্ট্রং। আর এখানে বিএনপির অবস্থা পুরোপুরি সারা দেশের চেয়ে উল্টা। এখানে জামাত হলো এস্টাবলিশড প্রার্থী, বিএনপি বারবার ছেড়ে দিয়েছে। যিনি বিএনপির প্রার্থী মনিরুল হাসান, উনি এই এরিয়ারও না, ওনার বাসার রূপসাতে। তো এখানেও জামাত আমার মনে হয় বেশ সহজে জিতে যাবে। ওকে, জ্যোতি। আমিও এখানে বলছি যে জামাত খুবই সহজে জিতবে, কিন্তু যেটা দেখার হবে সেটা এই খুলনা 6 এবং খুলনা 5 দুটোতেই যে বিএনপি কত পার্সেন্ট ভোট পায়। ওকে, ফাইন। তারপরে তিনজনই এখানে জামাতকে এগিয়ে রাখেন। আমিও মনে করছি যে জামাতের দায়িত্ব হিস্টোরিক্যাল একটা স্ট্রং অবস্থান, বিএনপি বেশি এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেটও এখানে দেয়নি, আমিও এটাতে বিএনপিকে এগিয়ে রাখছি। তো আমার মনে হচ্ছে যে আমরা তাহলে খুলনা 6 দিয়ে খুলনাটা শেষ করছি। মোস্ট প্রবলি আমরা কি তাহলে খুলনাতে সবাই মানে 3-3, মানে 3টা বিএনপি 3টা জামাত?